আপনারা শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প যুগলাঙ্গুলীয় দ্বিতীয় পরিচ্ছেদ। কেন যে ধনদাস বলিয়াছিলেন যে আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিবাহ দিব না, তাহা কেহ জানিত না। তিনি তাহা কাহারও সাক্ষাতে প্রকাশ করেন নাই। জিজ্ঞাসা করিলে বলিতেন বিশেষ কারণ আছে। হিরণময়ীর অন্যান্য অনেক সম্বন্ধ আছিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই সম্মত হইলেন না। বিবাহের কথা মাত্রে কর্ণপাত করিতেন না। কন্যা বড় হইল বলিয়া গৃহিণী তিরস্কার করিতেন, ধনদাস শুনিতেন না। কেবল বলিতেন গুরুদেব আসুন, তিনি আসিলে এ কথা হইবে। পুরন্দর সিংহলে গেলেন। তাহার সিংহল যাত্রার পর 2 বছর এইরূপে গেল। পুরন্দর ফিরিলেন না। হিরণময়ীর কোনো সম্বন্ধ হইল না। হিরণ 18 বৎসরের হইয়া উদ্যান মধ্যস্থ নবপল্লবিত চ্যুতবৃক্ষের ন্যায় ধনদাসের গৃহ শোভা করিতে লাগিল। হিরণময়ী ইহাতে দুঃখিত হয় নাই। বিবাহের কথা হইলে পুরন্দরকে মনে পড়িত। তাহার সেই ফুল্লু কুসুমালা মণ্ডিত কুঞ্চিত কৃষ্ণ কুন্তলা বলি বেষ্টিত সহাস্য মুখমণ্ডল মনে পড়িত। তাহার সেই দৃঢ় শুভ্র স্কন্ধ দেশে স্বর্ণপুষ্প শোভিত নীল উত্তরীয় মনে পড়িত। পদ্মহস্তে হীরকাঙ্গুলীয়গুলি মনে পড়িত। হিরণময়ী কাঁদিতেন। পিতার আজ্ঞা হইলে যাহাকে তাহাকে বিবাহ করিতে হইত, কিন্তু সে জীবন মৃত্যুবৎ হইত। তবে তাহার বিবাহোদ্যোগে পিতাকে অপ্রবৃত্ত দেখিয়া আহ্লাদিত হউন বা না হউন বিস্মিতা হইতেন। লোকে এত বয়স অবধি কন্যা অবিবাহিতা রাখে না, রাখিলেও তাহার সম্বন্ধ করে। তাহার পিতা সে কথা কর্ণ পর্যন্ত দেন না কেন? একদিন অকস্মাৎ এ বিষয়ে কিছু সন্ধান পাইলেন। ধনদাস বাণিজ্য হেতু চীন দেশে নির্মিত একটি বিচিত্র কৌটা পাইয়াছিলেন। কৌটা অতি বৃহৎ। ধনদাসের পত্নী তাহাতে অলঙ্কার রাখিতেন। ধনদাস কতকগুলি নূতন অলঙ্কার প্রস্তুত করিয়া পত্নীকে উপহার দিলেন। শ্রেষ্ঠী পত্নী পুরাতন অলঙ্কারগুলিন কৌটা সমেত কন্যাকে দিলেন। অলঙ্কারগুলিন রাখা ঢাকা করিতে হিরণময়ী দেখিলেন যে তাহাতে একখানি ছিন্ন লিপির অর্থাবশেষ রহিয়াছে। হিরণময়ী পড়িতে জানিতেন। তাহাতে প্রথমেই নিজের নাম দেখিতে পাইয়া কৌতূহলাবিষ্ট হইলেন। পড়িয়া দেখিলেন যে যে অর্ধাংশ আছে তাহাতে কোনো অর্থবোধ হয় না। কে কাহাকে লিখিয়াছিল তাহাও কিছুই বুঝা গেল না। কিন্তু তথাপি পড়িয়া হিরণময়ীর মহাভীতি সঞ্চার হইল। ছিন্ন পত্রখণ্ড এইরূপ। জ্যোতিষী গণনা করিয়া দেখিলা হিরণময়ীর তুল্য সোনার পুত্তলি। বাহ হইলে ভয়ানক বিপদ স্বরমুখে পরস্পরে হইতে পারে। হিরণময়ী কোনো অজ্ঞাত বিপদ আশঙ্কা করিয়া অত্যন্ত ভীতা হইলেন। কাহাকে কিছু না বলিয়া পত্রখণ্ড তুলিয়া রাখিলেন। তৃতীয় পরিচ্ছেদ। 2 বছরের পর আরো 1 বছর গেল। তথাপি পুরন্দরের সিংহল হইতে আসার কোনো সংবাদ পাওয়া গেল না। কিন্তু হিরণময়ীর হৃদয়ে তাহার মূর্তি পূর্ববৎ উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝিলেন যে পুরন্দরও তাহাকে ভুলিতে পারেন নাই, নচেত এতদিন ফিরিতেন। এইরূপে 2 আর 1 3 বছর গেলে অকস্মাৎ একদিন ধনদাস বলিলেন যে চলো সপরিবারে কাশী যাইব। গুরুদেবের নিকট হইতে তাহার শিষ্য আসিয়াছেন। গুরুদেব সেইখানে যাইতে অনুমতি করিয়াছেন। তথা হিরণময়ের বিবাহ হইবে, সেইখানে তিনি পাত্র স্থির করিয়াছেন। ধনদাস পত্নী ও কন্যাকে লইয়া কাশী যাত্রা করিলেন। উপযুক্ত কালে কাশীতে উপনীত হইল পর ধনদাসের গুরু আনন্দস্বামী আসিয়া সাক্ষাৎ করিলেন এবং বিবাহের দিন স্থির করিয়া যথাশাস্ত্র উদ্যোগ করিতে বলিয়া গেলেন। বিবাহের যথাশাস্ত্র উদ্যোগ হইল, কিন্তু ঘটা কিছুই হইল না। ধনদাসের পরিবারস্থ ব্যক্তি ভিন্ন কেহই জানিতে পারিল না যে বিবাহ উপস্থিত। কেবল শাস্ত্রীয় আচার সকল রক্ষা করা হইল মাত্র। বিবাহের দিন সন্ধ্যা উত্তীর্ণ হইল। 1 প্রহর রাত্রে লগ্ন। তথাপি গৃহে যাহারা সচরাচর থাকে তাহারা ভিন্ন আর কেহ নাই। প্রতিবাসীরাও কেহ উপস্থিত নাই। এই পর্যন্ত ধনদাস ভিন্ন। গৃহস্থ কেহ জানে না যে কে পাত্র
কোথাকার পাত্র। তবে সকলেই জানিত যে যেখানে আনন্দ স্বামী বিবাহের সম্বন্ধ করিয়াছেন সেখানে কখনো অপাত্র স্থির করেন নাই। তিনি যে কেন পাত্রের পরিচয় ব্যক্ত করিলেন না তাহা তিনিই জানেন। তাহার মনের কথা বুঝিবে কে? একটি গৃহে পুরোহিত সম্প্রদানের উদ্যোগাদি করিয়া একাকী বসিয়া আছেন। বাহিরে ধনদাস একাকী পরে প্রতীক্ষা করিতেছেন। অন্তঃপুরে কন্যা সজ্জা করিয়া হিরণময়ী বসিয়া আছেন, আর কোথাও কেহ নাই। হিরণময়ী মনে মনে ভাবিতেছেন, এ কি রহস্য! কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিবাহ না হইল, তবে যে হয় তাহার সঙ্গে বিবাহ হোক, সে আমার স্বামী হইবে না। এমন সময় ধনদাস কন্যাকে ডাকিতে আসছিলেন, কিন্তু তাহাকে সম্প্রদানের স্থানে লইয়া যাইবার পূর্বে বস্ত্রের দ্বারা তাহার দুই চক্ষু দৃঢ়তর বাঁধিলেন। হিরণময়ী কহিলেন, এ কি পিতা? ধনদাস কহিলেন, গুরুদেবের আজ্ঞা, তুমিও আমার আজ্ঞা মতো কার্য করো। মন্ত্রগুলি মনে মনে বলিও। শুনিয়া হিরণময়ী কোনো কথা কহিলেন না। ধনদাস দৃষ্টিহীনা কন্যার হস্তে ধরিয়া সম্প্রদানের স্থানে লইয়া গেলেন। হিরণময়ী তথায় উপনীত হইয়া যদি কিছু দেখিতে পাইতেন, তাহা হইলে দেখিতেন যে পাত্র তাহার ন্যায় আবৃত নয়ন। এইরূপে বিবাহ হইল। সেই স্থানে গুরু, পুরোহিত এবং কন্যাকর্তা ভিন্ন আর কেহ ছিল না। বর কন্যা কেহ কাহাকে দেখিলেন না, শুভ দৃষ্টি হইল না। সম্প্রদানান্তে আনন্দ স্বামী বরকন্যাকে কহিলেন যে, তোমাদেরকে বিবাহ হইল, কিন্তু তোমরা পরস্পরকে দেখিলে না। কন্যার কুমারী নাম ঘুজানই এই বিবাহের উদ্দেশ্য। ইহজন্মে কখনো তোমাদের পরস্পর সাক্ষাৎ হইবে কি না বলিতে পারি না। যদি হয় তবে কেহ কাহাকে চিনিতে পারিবে না। চিনিবার আমি একটু উপায় করিয়া দিতেছি। আমার হাতে দুইটি অঙ্গুরীয় আছে, দুইটি ঠিক এক প্রকার। অঙ্গুরীয় যে প্রস্তরে নির্মিত তাহা প্রায় পাওয়া যায় না, এবং অঙ্গুলির ভিতরের পৃষ্ঠে একটি ময়ূর অঙ্কিত আছে। ইহার একটি বরকে একটি কন্যাকে দিলাম। এরূপ অঙ্গুরীয় অন্য কেহ পাইবে না। বিশেষ এই ময়ূরের চিত্র অনুকরণীয়। ইহা আমার স্বহস্ত খোদিত। যদি কন্যা কোনো পুরুষের হস্তে এরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে সেই পুরুষ তাহার স্বামী। যদি বর কখনো কোনো স্ত্রীলোকের হস্তে এরূপ অঙ্গুরীয় দেখেন, তবে জানিবেন যে তিনিই তাহার পত্নী। তোমরা কেহ এই অঙ্গুরীয় হারাইও না বা কাহাকে দিও না। অন্যাভাব হইল বিক্রয় করিও না। কিন্তু ইহাও আজ্ঞা করিতেছি যে অদ্য হইতে 5 বছরের মধ্যে কদাচ এই অঙ্গুরীয় পড়িও না। অদ্য আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী রাত্রি 11 দণ্ড হইয়াছে। ইহার পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর 11 দণ্ড রাত্রি পর্যন্ত অঙ্গুরীর ব্যবহার নিষেধ করিলাম। আমার নিষেধ অবহেলা করিলে গুরুতর অমঙ্গল হইবে। এই বলিয়া আনন্দ স্বামী বিদায় হইলেন। ধনদাস কন্যার চক্ষুর বন্ধন মোচন করিলেন। হিরণময়ী চক্ষু চাহিয়া দেখিলেন যে গৃহ মধ্যে কেবল পিতা ও পুরোহিত আছেন, তাহার স্বামী নাই। তাহার বিবাহ রাত্রি একাই যাপন করিলেন।